8-10টি সাধারণ ঈদের মতোই এবারের ঈদেও দেশের বাড়ি গিয়েছিলেন শ্রমজীবী নাসিমা। হঠাৎই তার মুঠোফোনে এলো একটি বার্তা। উনি ভেবেছিলেন এটি 8-10টি সাধারণ বার্তার মতোই হবে, কিন্তু বার্তার বিষয়বস্তু পড়ার পরে তার পায়ের নিচের মাটি সরে গেল। উনি জানতে পারলেন দীর্ঘ 1 দশক যাবৎ যে শিল্প কারখানায় উনি নিজের শক্তি, শ্রম এবং সময় দিয়েছেন, সেই কারখানা থেকে তাকে বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে। 35 বছর বয়সী নাসিমা হতবাক। উনি কি এমন অপরাধ করেছিলেন যে উনার চাকরিটা হারাতে হলো? তার চেয়েও বড় প্রশ্ন, এই অবস্থায় চাকরি হারিয়ে উনি কোথায় যাবেন? ওয়েলকাম টু লস্ট ভয়েসেস। নাসিমা কাজ করতেন আল মুসলিম গ্রুপের একটি শিল্প কারখানায় যন্ত্র তদারক হিসেবে। 6 জুন 2026-এ ডেইলি স্টার বাংলার একটি প্রতিবেদন থেকে জানতে পারা যায় যে এই আল মুসলিম গ্রুপ তাদের 7টি শিল্প কারখানা থেকে সর্বমোট ছাঁটাই করেছেন 1868টি শ্রমিককে। গত 1 দশকে নারী শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি পেলেও নাসিমার মতো শ্রমজীবীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন জানান দেয় এক নতুন আশঙ্কার। 2016 সালে নারী শ্রমবাজারে অংশগ্রহণ ছিল 30.8, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 36.5%। শ্রমবাজারে নারীর ধারাবাহিকভাবে অংশগ্রহণ বৃদ্ধি পেলেও নারীকে ক্রমশ শ্রমবাজার থেকে সরিয়ে ফেলার যেন এক গোপন ষড়যন্ত্র চলেই যাচ্ছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নতুন শঙ্কার মাত্রা হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2024 সালে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য শ্রমবাজার থেকে হারানো গিয়েছে প্রায় 12 লাখ চাকরি। এমন প্রতিকূল অবস্থাতেও বাংলাদেশের নবনির্বাচিত সরকার প্রতিশ্রুতি দিয়েছে 1 লাখ নতুন চাকরির। এই সকল চাকরি তথ্য প্রযুক্তি এবং উদ্যোক্তা খাতে। তার মানে কি দাঁড়ালো? যারা নতুন, তরুণ এবং সুশিক্ষিত তাদের জন্য রয়েছে নতুন শ্রমবাজারে অঢেল সুযোগ, কিন্তু যারা নিম্নবিত্ত, মধ্য আয়ের এবং মধ্যবয়স্ক তারা কোথায় যাবে? কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরকরণের ফলে তারা যখন চাকরি হারাবে তখন তারা কার কাছে গিয়ে হাত পাতবে? তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, এই সংযোজন এবং বিযোজনের সমীকরণটা কি আমরা নারীরা ধরতে পারছি? সম্ভবত না। এই তথ্য প্রযুক্তির যুগে যেখানে সবকিছুই চলে বিদ্যুতের গতিতে দ্রুত, সেখানে সুশিক্ষিত, সুযোগ্য এবং সুদক্ষ নারীদের থাকার কথা ছিল চাকরির অঢেল সুযোগ, তাই না? কিন্তু পরিসংখ্যান থেকে আমরা যা জানতে পারি তা মোটেও এই কথার প্রতিফলন ঘটায়। গ্লোবাল ডেভের একটি পরিসংখ্যান থেকে জানতে পারা যায় যে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কেবলমাত্র রয়েছে 14% নারী। তার উপর সামগ্রিকভাবে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে কয়জন নারী কর্মরত রয়েছেন তা নিয়ে নেই কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান। অথচ তথ্য প্রযুক্তি খাতে প্রতিবেশী দেশ ভারতে নারী কর্মরত রয়েছেন 32% এবং শ্রীলঙ্কায় রয়েছেন 34%। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশের নারীরা শুধু দক্ষতার দিক থেকেই পিছিয়ে নেই, পিছিয়ে রয়েছেন প্রাতিষ্ঠানিক এবং অবকাঠামোগত দিক থেকেও। 2024 সালের জুলাইয়ের কথা মনে আছে কি? সেখানে নারী পুরুষ হাতে হাত মিলিয়ে স্বৈরাচারের পতন করেছিলাম। অথচ জুলাই প্রতিশ্রুতি দিয়েছিল এক নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো অরাজকতা, থাকবে না কোনো অসমতা। কিন্তু এত সংগ্রাম এবং রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেলাম, তা কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলো? কখনোই না। তাহলে কি আমরা বলতে পারি যাহালাও তাহাই কদু? এমন অস্থিতিশীল পরিস্থিতিতে যখন নারীর সার্বিক নিরাপত্তা হানি ঘটেই চলেছে, সেখানে গোদের উপর বিস্ফোরা হিসেবে যুক্ত হয়েছে সামাজিক উগ্রবাদী রক্ষণশীলতা। এরই এক জলজ্যান্ত উদাহরণ দেখতে পাওয়া যায় সাম্প্রতিককালের এক বহুল আলোচিত ঘটনার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক তাদের কর্মক্ষেত্রে এআই প্রশিক্ষণের জন্য 30 জন কর্মকর্তা নির্বাচন করেছিল, কিন্তু পরে জানা যায় যে এই 30 জন কর্মকর্তার মধ্যে একজনও নারী ছিলেন না। তাদের কাছ থেকে যখন জানতে চাওয়া হয় কেন এই 30 কর্মকর্তার একজনও নারী নয়, তখন তারা অজুহাত হিসেবে দেখান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটি সন্ধ্যাকালে হবে, সুতরাং নারীর নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারবেন না। ভাবা যায়, কর্মজীবী নারী তারা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, অথচ তাদের নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে তাদেরকে তাদের কর্মক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ঘটনার সর্বশেষ আপডেট হচ্ছে, বহুল আলোচনা এবং সমালোচনার পরে তারা শেষমেশ নারী কর্মকর্তাকে এই প্রশিক্ষণে পাঠাতে বাধ্য হন, কিন্তু তারা এখন পর্যন্ত খোলাসা করেননি কয়জন নারী কর্মকর্তা এই প্রশিক্ষণ গ্রহণ করবে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি নারী কর্মকর্তা বাছাই করতেই হতো, তা কেন এত আলোচনা এবং সমালোচনার পরে হলো? পরের প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত কেন এটা জানানো হচ্ছে না কয়জন নারী কর্মকর্তা এই প্রশিক্ষণ গ্রহণ করবে? তার উপর সবচেয়ে বড় প্রশ্ন এখানে থেকেই যায়, এরকম ন্যাক্কারজনক ঘটনার পরেও কি আমরা অস্বীকার করব যে নারীকে কর্মক্ষেত্র থেকে সরানোর ষড়যন্ত্র চলছে না, নাকি এখনো আমরা চোখে পর্দা পড়ে থাকব? এতক্ষণ তো আমরা কথা বললাম উচ্চশিক্ষিত উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে। এখন চলুন ফিরে আসা যাক নাসিমার মতো শ্রমজীবীদের গল্পে। এখন প্রশ্ন হচ্ছে, চাকরি হারানোর পরে নাসিমার মতো শ্রমজীবীরা ঠিক কোথায় যাচ্ছেন? পরিসংখ্যানে দেখা গেছে যে তারা বাসায় বসে করা যায় এমন কাজের প্রতি ঝুঁকছেন, যেমন গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, সেলাইয়ের কাজ, গৃহপরিচারিকার কাজ ইত্যাদি। এখন আপনাদের কাছে এই পরিবর্তনটা স্বাভাবিক মনে হতেই পারে। আপনারা অনেকেই হয়তো বলবেন, কিন্তু সে তো বসে নেই, তো এটা কি ভালো না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে উনি আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু একটা সমস্যা থেকেই যায়। উনার পূর্বের চাকরিতে উনি পেতেন একটি গদবাঁধা মাসিক আয়, তা দৈনিক আয়ের হিসাবে হলেও। কিন্তু বর্তমানে উনি যে কর্মসংস্থান বেছে নিয়েছেন তার নেই কোনো সুনির্দিষ্ট আয়। তার মানে হচ্ছে কোনো কোনো মাসে উনি যদি 15,000 আয় করেন, কোনো কোনো মাসে উনার হাতে হয়তো 5,000-এর বেশি টাকাই আসবে না। তার মানে হচ্ছে নিজের সংসারে আর্থিক সহায়তার বিষয়টিও নাসিমার জন্য এখন অনিশ্চিত, যার ফলে উনি হারাতে পারেন সংসারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সিদ্ধান্ত হতে পারে তার নিজের সন্তানের লেখাপড়া থেকে শুরু করে তার নিজের সম্পত্তি সংক্রান্ত বিষয়াশয়ও। এতক্ষণ তো আমরা বললাম কর্মজীবী নারীদের কথা, এখন চলুক বলা যাক অকর্মজীবী নারীদের কথা, যাদেরকে আমরা গৃহিণী বলে থাকি। অধিকাংশ গৃহিণীরই জীবন শুরু হয় ভোর 4টা থেকে। নিজের সন্তানকে স্কুলে পাঠানোর প্রস্তুতি, রান্নাবান্না, ঘর মোছা, কাপড় কাচা থেকে শুরু করে গৃহস্থালির সকল কাজই তারা একা হাতে সামলান। অথচ তারপরও দিন শেষে তাদেরকে আমরা অকর্মজীবী বলি, যদিও তারা হয়তো আপনার দেখা সবচেয়ে কর্মঠ নারীদের মধ্যে একজন। কেন? কারণ তাদের এই শ্রমের কোনো অর্থনৈতিক মূল্য নেই যে। এর উপরে আরও রয়েছে সমাজের দুটি উল্লেখযোগ্য অভিশাপ, তা হলো অজ্ঞতা এবং কুসংস্কার। 2022 সালের এক জরিপে দেখা যায় বাংলাদেশের প্রায় 76% পুরুষ মনে করেন নারীর বাইরে কাজ করা উচিত না। এভাবেই নারীকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয় দেশের অর্থনৈতিক উন্নতির প্রান্তসীমায়। অথচ বিশ্ব ব্যাংকের এক জরিপ অনুযায়ী জানা যায় যে কোনো দেশের জিডিপির উন্নয়নের জন্য নারী পুরুষের সমানভাবে ভূমিকা রাখতে হবে। তার মানে কি দাঁড়ালো? নারীকে সংসারের অদৃশ্য শ্রমে আটকে রাখলে শুধু যে নারীর একার ক্ষতি হয় তা না, দেশের অর্থনৈতিক ক্ষতিও চূড়ান্তভাবে করা হয়। এত সব হৃদয় বিদারক ঘটনার মাঝেও যেন এক আশার আলো দেখতে পাওয়া যায়, তাও আবার বর্তমানের তরুণ প্রজন্ম বা জেনজিকে কেন্দ্র করে। তথ্য প্রযুক্তি এবং ফ্রিল্যান্সিং খাতে জেনজি এর আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। তার মাঝে রয়েছেন নারীরাও। বাংলাদেশে বর্তমানে রয়েছে 10 লাখ চুক্তিবদ্ধ কর্মী বা ফ্রিল্যান্সার, এবং তার মাঝে রয়েছে নারীরাও। আজকের বাংলাদেশ আগামীতে কতদূর এগোবে তা নির্ধারণ করবে আমাদের আজকের সিদ্ধান্ত। সুতরাং মেয়েরা, তোমরা প্রস্তুত হও, কারণ তোমাদের হাতেই রয়েছে আগামীর ভবিষ্যৎ। কেন? কারণ এখানে তোমার বয়সটি মুখ্য নয়। সবচেয়ে কম বয়স্ক ফ্রিল্যান্সার যেমন 16 বছর বয়সী, ঠিক তেমনি সবচেয়ে বেশি বয়স্ক ফ্রিল্যান্সার হচ্ছেন 70 ঊর্ধ্ব। তার মানে কি দাঁড়ালো? সুযোগ ঠিকই আছে, কিন্তু তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সাহস। তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তির এই বিপ্লবের যুগে তুমিও যদি নিজের জায়গা করে নিতে চাও, তাহলে যে কর্মক্ষেত্রগুলোকে তুমি ঘেঁটে দেখতে পারো তা স্ক্রিনে দেখানো হলো।